সরকার গেছে, সরকার এসেছে, নানান চেষ্টা করা হয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলের কাছে সাহায্যও চাওয়া হয়েছে, কিন্তু আলোর মুখ বা সংকট সমাধানে আসলে আমরা কিন্তু কার্যত যে অগ্রগতি সেটি দেখিনি। এইবারের যেই সরকারের যেই তৎপরতা দেখছেন, এবং আজকে আমরা কিন্তু ইউর প্রতিনিধি এবং চায়নার প্রতিনিধিদেরও মন্তব্য শুনলাম, সেই জায়গাটি থেকে কি মনে হচ্ছে? দেখুন, আমি যখন দেখছিলাম রিপোর্টটি তখন মনে হচ্ছিল যে সমস্যাটা কিভাবে সৃষ্টি হলো সেইটা আমাদের একটু মনে করা দরকার। এবং এই সমস্যা যখন একটা সৃষ্টি হয়, যারা সৃষ্টি করে তারা অনেক সময় আলোচনার বাইরে থেকে যায়, এটা আইরনি। এখন আমি যদি খুব স্পষ্ট করে বলি, সেটি হলো যে শেখ হাসিনার সরকার যখন এটাকে কি বলে তার যে একটা স্বৈরতান্ত্রিক শাসন, দারুণ অজনপ্রিয় শাসন ব্যবস্থাকে বৈধতা দানের জন্য যখন তার কাছে কোনোই আর ইস্যু ছিল না, তার কাছে তার ভান্ডারে আর কোনো কিছুই ছিল না, তখন প্রকৃতিগতভাবে রোহিঙ্গা ক্রাইসিসটা সামনে চলে আসলো এবং তিনি মাদার অফ হিউম্যানিটি একটা খেতাব নেওয়ার জন্য বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যেভাবে বর্ডারকে একেবারেই উন্মুক্ত করে দিলেন, সেটি ছিল বাংলাদেশের ওই অঞ্চলের জন্য স্থিতিশীলতার সবচেয়ে বড় হুমকি। কিন্তু আয়রনের বিষয়টা হলো, যেহেতু তারা মুসলিম জনগোষ্ঠী এবং আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী, সুতরাং তাদের প্রতি আমাদের একটা ভ্রাতৃত্ববোধ ছিল। কিন্তু ওই যে বললাম যে মাদার অফ হিউম্যানিটি খেতাব পাওয়ার জন্য, বিকজ ন্যাশনালি তিনি তখন মাদার অফ গুনস, আর ইন্টারন্যাশনালি তার ভাবমূর্তি মাদার অফ হিউম্যানিটিতে উন্নীত হবে এই ভেবে। এবং আমরা যে বলি এতটা বছর আমরা স্বৈরতান্ত্রিক শাসনের জাদাগলে ছিলাম, ভোট এবং মানবাধিকার বিহীন একটা শাসন ব্যবস্থায় ছিলাম, তার পেছনে অন্যতম বড় ক্যাটালিস্টের হিসেবে শেখ হাসিনা এই যে রোহিঙ্গার আশ্রয়দানের ইস্যুটাকে পালন করেছিলেন এবং ইন্টারন্যাশনালি তার ইমেজকে বৃদ্ধি করেছিলেন। কিন্তু ওই যে দেখা যায় যে যখন আপনি আপনার ন্যাশনাল ইন্টারেস্ট ক্ষতি করে ইন্টারন্যাশনাল প্রভুদেরকে সন্তুষ্ট করেন, এই প্রভুরা সন্তুষ্ট হয় থেকে, কিন্তু আপনার যে ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষতি হয়ে গেল, এটা রিকভার হয় না। যার প্রমাণ দেখছি যে এই সমস্যাটা গত 10 বছর ঝুলে আছে আমাদের ঘাড়ের মধ্যে। এখন আপনি বলতে পারেন যে ঠিক আছে, সমস্যার পেছনে দোষ দিয়ে লাভ নয়, সমাধান কি? সমাধান আমি মনে করি যে এইখানে নানান রকম ইস্যু হয়, নানান রকম কথা হয়, কিন্তু ওই যে বললাম যে চীনের যেমন ভূমিকা আছে, অবশ্যই ভারতেরও ভূমিকা আছে। দেখুন, বর্ডার তো খালি বাংলাদেশের সাথে না, ভারতের সাথে আছে, তো তারা কেন ভারতে গেল না, এখানে কেন আসলো? তো বাংলাদেশেরও কি উচিত, ভারত যেমন পুশ ব্যাকের একটা রাজনীতি করে, বাংলাদেশেরও কি উচিত কিনা রোহিঙ্গাদের পুশ ব্যাকের রাজনীতি? কেননা তাদের নর্মাল প্রসেসে তো আমরা ফেরত দিতে পারছি না। একবার একটা পরীক্ষামূলকভাবে তাদেরকে ফেরত দেওয়ার একটা কাজ শুরু হয়েছিল, কিন্তু তারা সেখানে যেতে পারে নাই, কিংবা গেলেও ফিরে এসেছে আবার ওই একই পথে। দুঃখিত, এই কারণে যে তারা বলছে যে ওখানে তাদের জীবন জীবিকা নিরাপদ না। তো তাহলে ইদার আপনাকে জীবন জীবিকা নিরাপদ করার জন্য ব্যবস্থা করার ইন্টারন্যাশনালি চাপ দিতে হবে, অথবা পুশব্যাক করতে হবে যে আই ডোন্ট কেয়ার, তুমি ওখানে মরো না বাঁচো, আমরা আর নিতে পারছি না এটা। তো এটা খুব ক্রিটিক্যাল একটা বিষয়। আমি যদি এটা করতে চাই, তাহলে ইন্টারন্যাশনালি বাংলাদেশ হিউম্যান রাইটসের অনেকগুলো ছকে নিচে পড়ে যাবে। সো আমার মনে হয় যে সরকারকে ওই জায়গায় ব্যবস্থা নিতে হবে। তারা চীনের সাথে কথা বলবে এবং ভারতের সাথে কথা বলবে, একই সাথে জাতিসংঘ ইউরোপিয়ানকে চাপ দিবে যে এনাফ ইজ এনাফ, আমার অলরেডি উই আর ওভারবার্ডেন, আমার ওই এলাকার জীববৈচিত্র্য, অর্থনীতি, স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবকিছুই হুমকির মুখে। সুতরাং তারা, আমার দৃঢ় বিশ্বাস, ডক্টর খলিলুর রহমান আগের সরকারের আমলে ছিলেন, ইউনূসের আমলে, তিনি বলেছিলেন যে আগামী ঈদ থেকেই সবাই চলে যাবে, এবং ডক্টর ইউনূসও এই ঘোষণা দিয়েছিলেন। আমরা এনসিপির অনেক নেতা কর্মীদেরকে সে সময় ফেসবুকেও দেখেছি যে এই হলো ক্যারিশমা, জাদু। তো ওই সরকার, উনি তো বর্তমান সরকারেও কন্টিনিউ করছেন সম্ভবত। আমার যতটুকু মনে হয় যে পার্ট অফ দ্য ডিল, যে রোহিঙ্গা রিপাট্রিয়েশন এবং অন্যান্য ইন্টারন্যাশনাল ট্রিটি যেগুলো উনি শুরু করেছিলেন, সেগুলোর জন্য একটা সমাপ্তি হয়।